গীতিকার মুকুল দত্ত বলেছিলেন, মোহাম্মদ রফি মারা যাবার পর কিশোর কুমার মানসিকভাবে খুব ভেঙে পড়েছিলেন। কিছুতেই গান রেকর্ড করতে চাইছিলেন না। কিশোর কুমার মুকুল দত্তকে বলেছিলেন, রফি সাহেবের ওই সুন্দর হাসি হাসি মুখটা খালি চোখে ভাসছে মশাই, মানুষটা নেই, ভাবতেই পারছি না, গান গাইতেই ইচ্ছে করছে না। মুকুল দত্ত তখন বললেন, কিশোরদা, উত্তম কুমারের স্মৃতিতে গাইবেন বলে রফি সাহেব একটা গান লিখিয়েছিলেন আমাকে দিয়ে। তা রফি সাহেব তো গেয়ে যেতে পারলেন না, আপনি কি গাইবেন? কিশোর কুমার সঙ্গে সঙ্গে বললেন, হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই গাইব। কোথায় সেই গান, শোনান আমায়। গানের কথা ও সুর খুব পছন্দ হলো তার। তিনি রেকর্ডও করলেন। সেই গান দারুণ জনপ্রিয়ও হলো। এই গানটি হলো সে যেন আমার পাশে আজও বসে আছে। গানটির সুর করেছিলেন হেমন্ত মুখোপাধ্যায়। কিশোর কুমার প্রায় মুকুল দত্তকে বলতেন, দেখুন মুকুলবাবু, কতগুলো মানুষের সম্পর্কে আলোচনা করাই উচিত নয়, যেমন সাইগল সাহেব, শচীন দেববর্মন, লতা মঙ্গেশকর, দাদামণি, উত্তম কুমার, রাজ কাপুর, দিলীপ কুমার। এরা হলেন এক একজন কিংবদন্তি। এদের সঙ্গে কারো তুলনাই হয় না। যে কাউকে অনুকরণ করার অসাধারণ ক্ষমতা ছিল কিশোর কুমারের। ইন্ডাস্ট্রিতে ছোট বড় সকলের সঙ্গে মজা করতেন। এক্ষেত্রে মোহাম্মদ রফি, মুকেশ, এমনকি হেমন্ত মুখোপাধ্যায়ের মতো লোকেদেরও নিস্তার ছিল না। একবার মুকুল দত্তের পরিচালনায় কোনো একটা হিন্দি ছবির রেকর্ডিং চলছে, কিশোর কুমার ও মোহাম্মদ রফির ডুয়েট। কিশোর কুমারের অংশটা ঠিক হচ্ছে, রফি কিন্তু ঠিকমতো গাইতে পারছেন না। এরকম কিছুক্ষণ চলার পর সঙ্গীত পরিচালক ও রেকর্ডিস্টের কাছে মুকুল দত্ত জানতে চাইলেন, রফির আসল সমস্যাটা ঠিক কোথায়? তখন মোহাম্মদ রফি হেসে বললেন, একবার আপনারা দয়া করে ভেতরে এসে দেখে যান কিশোরের কাণ্ড। নিজের অংশটা গাইবার পর যখনই আমি আমার অংশটা গাইতে যাব, তখনই নানা রকম অঙ্গভঙ্গি করে আমায় দেখিয়ে দেখিয়ে নেচে চলেছে। এরকম অবস্থায় কি করে গান গাই বলুন তো? মোহাম্মদ রফির সঙ্গে এক এক সময় প্রচণ্ড মজা করলেও তাকে ভীষণ ভালোবাসতেন কিশোর কুমার। আর একজনের সঙ্গে কিশোরের খুব বন্ধুত্ব ছিল, তিনি হিন্দি ছবির প্রখ্যাত প্রযোজক ও পরিচালক শক্তি সামন্ত। হেমন্তবাবুর মতো গুরু গম্ভীর মানুষের সঙ্গেও রসিকতা করতে ছাড়তেন না কিশোর। মুকুল দত্ত বললেন, যেহেতু আমি হেমন্ত দাস জন্য আধুনিক ও সিনেমার অনেক গান লিখেছি, তাই কিশোরদা প্রায় বলতেন, মুকুলবাবু, কী যে ভালো লাগে আপনার ওই বুড়োকে জানি না, ভালো ভালো গান ওকে দিয়ে আসেন, আরে মশাই আমাকেও কিছু দিন। সেবার হেমন্তদার সুরে ও আমার কথায় কিশোরদার পুজোর গান রেকর্ড হবে। হেমন্তদার শরীর ভালো না থাকায় উনি গানের সুর ক্যাসেট করে পাঠিয়ে দিয়েছিলেন। অবশ্য রেকর্ডিংয়ের দিন তিনি উপস্থিত ছিলেন। ওই গানগুলো হলো আমার পুজোর ফুল, কেন রে তুই চললি ওরে, চোখের জলের হয় না কোনো রং ইত্যাদি। রেকর্ডিংয়ের দিন মেহবুব স্টুডিওতে এসেই কিশোরদা আমাকে বললেন, এই যে মুকুলবাবু, এতক্ষণে আপনাকে পাকড়াও করেছি, আপনি কী সব গান লিখেছেন, আমার সঙ্গে আসুন। হেমন্তদাও তখন স্টুডিওতে এসে পৌঁছননি। আমার বুকটা ধুকপুক করতে লাগলো। কিশোরদা নির্ঘাত আমার গানের কথা নিয়ে এবার গালমন্দ করবেন। তবু আমি একটু সাহস করে বললাম, গানগুলোর মধ্যে আবার নতুন করে কি সমস্যা খুঁজে পেলেন? তখন কিশোরদা বললেন, একে তো আপনি লিখে দিয়েছেন আমার পূজার ফুল ভালোবাসা হয়ে গেছে। আচ্ছা মুকুলবাবু, আমার প্রশ্ন, ফুল আবার ভালোবাসা কি করে হলো? আমি তো কিছুতেই বুঝতে পারছি না। আসলে কিশোরদা ইচ্ছে করে সকলের পেছনে লাগতেন। তারপর কিশোরদা বললেন, বুড়ো সুর করেছে নিজের স্টাইলে, ভাবছে কিশোরকে বেশ প্যাঁচে ফেলে দিয়েছি। বুড়ো খুব ভালো গায় তো, তাই খুব দেমাক হয়ে গেছে আজকাল। আপনার কি মনে হয় মুকুলবাবু, আমি ঠিক বললাম না? আমাদের কথাবার্তার ফাঁকে হেমন্ত দাস স্টুডিওতে পৌঁছে গেছেন এবং চুপ করে বসে বসে শুনছেন। কিশোরদাও একবার আর চোখে হেমন্তদাকে দেখলেন। আমি বললাম, হেমন্তদার মতো মানুষের সম্পর্কে এতটুকুও সমালোচনা করার অধিকার আমার নেই। তখন কিশোরদা বলে উঠলেন, এটা আপনি খুব খাঁটি কথা বলেছেন। হেমন্তদা সম্পর্কে কিছু বলা আমার উচিত হয়নি। এখন আমাকে শাস্তি দেওয়ার যায় বলুন তো? কিশোরদার কথা শেষ হতেই হেমন্তদা ওপাশ থেকে বলে উঠলেন, কিশোর, তোমার সব কথা কিন্তু শুনেছি। সঙ্গে সঙ্গে কিশোরদা বলে উঠলেন, হেমন্তদা, আমি মুকুলবাবুকে বলেছিলাম গানগুলো খুব ভালো হয়েছে, এমন সুন্দর গান খুব কম হয়,
আসলে কী ব্যাপার বলুন তো? মুকুলবাবু লোকটা তো ভালো মানুষ, ছেলে মানুষ, ওকে যা কিছু বুঝিয়ে দিলেই হয়। হেমন্তদা কিশোরদার কথা শুনে এসে ফেললেন। এরকম করতেন সকলের সঙ্গে, তবে হেমন্তদাকে খুব শ্রদ্ধা করতেন কিশোরদা।